শরীরের ওপর চাদরের অস্তিত্ব টের পেতেই নড়েচড়ে উঠল বেলা। জড়সড় হয়ে বুকের মধ্যিখানে একেবারে মিশে যেতে চাইল যেন। আদ্র এক হাতে আগলে ধরল তাকে, খুব সাবধানে, ভীষণ যত্নের সাথে। অন্য হাতে কপালের অবিন্যস্ত চুলগুলো পেছনে গুছিয়ে পেছনে ঠেলে দিল। পলক না ফেলে এক মনে দেখতে লাগলো ঘুমন্ত বেলাকে। একটু আগে তার জন্য কিরকম কাঁদছিল মেয়েটা। তাকে কাছে পেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল, ছাড়ছিল না। ডুকরে ডুকরে কাঁদছিল বারংবার। বিরতিহীন কান্নায় ভিজিয়ে দিয়েছিল পরনের শার্টটি। আদ্র তার গালে হাত বুলালো আলতো করে। ক্রন্দনরত মুখশ্রীর নিস্তব্ধতায় লাল হয়ে যাওয়া নাক, গাল, কান খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নজর গিয়ে ঠেকল ফুলিয়ে রাখা ওষ্ঠের খুব গভীরে। আদ্র থমকাল, দৃষ্টি সরাতে অক্ষম হলো। ঘোর লেগে গেল যেন। গাল থেকে হাত নামিয়ে তার ছোঁয়ার পূর্বেই হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দে হুঁশ ফিরল তার। আদুরে ওষ্ঠজোড়া আর ছোঁয়া হলো না। বেলাকে জ্বালানোর মোক্ষম সুযোগটা নিমিষেই হাতছাড়া হয়ে গেল। নিজেকে বহু কষ্টে সংযত করল আদ্র। তপ্ত নিঃশ্বাস ফেলল অনেকটা রোয়েশ হয়ে। বাহিরে বৃষ্টি হচ্ছে অনেকদিন পর। বিস্তর নভস্থলে কালো ঘন মেঘেদের দেখা নেই। তবুও দ্বন্দ্বের রেশ ধরে ঠিকই চেঁচামেচি করছে তারা। এক দু সেকেন্ডের মাঝেই পুরো ঘরে কেমন ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে। বেলার শরীর মৃদু কাঁপছে। উষ্ণতার খোঁজে নীরবে অভিযোগ জারি করছে সে। আদ্র উঠে বসল। বেলার গলা অবধি কম্বল টেনে নিজেও শুয়ে পড়ল আবার। পুরুষালী শক্ত দেহের সঙ্গে বেলার ছোট্ট নরম দেহখানি প্রগাঢ়ভাবে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ পর তন্দ্রা কাটল বেলার। তবে তক্ষুনি চোখ মেলল না সে। মাথার টনটন যন্ত্রণায় দুর্বল লাগলো নিজেকে। কণ্ঠ রোধ হয়ে এলো। আদ্র কোমল স্বরে ডাকল তখন। বেলা উঠবে না? বেলা নিরুত্তর। নখের ধারালো আঘাতে হঠাৎই খামচে ধরল আদ্রর বুকের একটুখানি অংশ। শার্ট ভেদ করে উন্মুক্ত ত্বক ক্ষত বিক্ষত হলো। আদ্র কোনরূপ শব্দ করল না, নড়ল না। সহ্য করে নিল চিনচিনে সূক্ষ্ম ব্যথা। মৃদু স্বরে প্রচণ্ড কাতরতা নিয়ে বেলা জিজ্ঞেস করল, নেতা সাহেব, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কখনো? যেন বুকে উত্তাল সমুদ্রের ঢেউ তাণ্ডব করছিল। হুট করে এই প্রবল ঝড়ে তাণ্ডবটি ঘূর্ণিঝড়ে পরিণত হলো। এলোমেলো হলো সব, ছুটাছুটি করলো। অস্থির হলো ভেতরটা। মনে মনে হাজার বার বলল, কখনো না, কখনো না। জিভ দিয়ে ঠোঁট ভেজালো আদ্র। নিষ্পাপ স্বরে অকপটে বলল, তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে আমার কোনো কালে আসবে না বেলা। আমি ফিকে পড়ে যাব। বেলা শুনল। তবুও শান্ত হলো না তার নিষ্ঠুর মন। সান্ত্বনা অবধি পৌঁছালো না গহীন ডাকঘরে। আবারও ডুকরে উঠল হালকা শব্দে। তৎক্ষণাৎ কড়া নজরে তাকালো আদ্র। কাঁদতে মানা করেছিলাম বেলা, তবুও কাঁদছো না? আমার কথা কি তুমি শুনবে না বলে পণ করেছো? এত জ্বালাচ্ছ কেন? বেলা থামল না। আওয়াজ ক্ষীণ বাড়ালো। আদ্রর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খুব জোর লাগিয়ে বলতে লাগলো, আমার ভীষণ ভয় হয় আদ্র। ইদানিং সেই ভয়টা আরো বেশি হয়ে দাঁড়িয়েছে। আপনাকে কোথাও যেতে দিতে ইচ্ছে করে না, নিজের কাছে রাখতে ইচ্ছে করে। সব সময় অজানা আতঙ্কে বুক কাঁপে। যদি আপনার কিছু হয়। এমন কঠিন পেশায় জড়ালেন কেন আদ্র? সহজ কোনো পেশা ছিল না। আমাকে এভাবে কাঁদান কেন? আমি সহ্য করতে পারি না। নিঃশ্বাস ফুরিয়ে এলো। কথা থামল। জোরে জোরে নিঃশ্বাস নিল সে। আবারও কিছু বলতে নিলেই নিজের সঙ্গ শক্তভাবে চেপে ধরল আদ্র। কপালে অধর ছোঁয়ালো দীর্ঘক্ষণ, বহুক্ষণ, খুবক্ষণ। গাঢ় স্পর্শে মাতোয়ারা হলো পবন। দৃঢ় হলো অনুভূতি। জোরালো কণ্ঠে আদ্র আশ্বাস দিল, আমার কিচ্ছু হবে না বেলা। আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। অভিমানী প্রিয়তমা নিমিষেই বিশ্বাস করে নিল যেন। পলক ঝাপটাতেই অশ্রুসিক্ত নেত্র বেয়ে এক বিন্দু মুক্ত দানায় গড়ালো। মোলায়েম স্পর্শে পানিটুকু মুছে দিল আদ্র। প্রশ্ন ছুড়ল, ও বাড়ি যাবে না? বিকাল হয়ে আসছে, পরে কিন্তু আমি আর যেতে দেব না। বিড়াল ছানার মতো গুটিয়ে থাকা বেলার ছোট্ট উত্তর। যাব না। আচ্ছা, আমি কিন্তু আর পাঠাচ্ছি না। আমার কাছেই রাখবো, যেতে দিব না। তুমি কাঁদলেও না। বৃষ্টি প্রবলই বাড়ছে। আওয়াজ হচ্ছে ঝরঝর ঝরঝর। স্পষ্ট শুনতে পারছে বেলা। এই বৃষ্টির মাঝে আদ্র কখনই তাকে ও বাড়িতে যেতে দিত না, সে জানে। ধীর স্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কটা বাজে? বেলার কারণে কাপড় পাল্টাতে পারেনি আদ্র।
ঘড়িও ঘড়িও খোলা হয়নি। হাত উঁচিয়ে সময়টা দেখল সে। উত্তর দিল, দুপুর 3টা। অনেক বাজছে, এতক্ষণ শুয়ে থাকা ঠিক হবে না। আদ্র এখনো না খেয়ে আছে, পরনের শার্ট অবধি পাল্টায়নি। বেলা আর শুয়ে থাকতে চাইল না। নিশ্চয়ই লোকটা খুব ক্ষুধার্ত, মুখ ফুটে বলছে না হয়তো। পিটপিট করে তাকালো সে। এক দফা সময় নিয়ে সুদর্শন পুরুষটিকে দেখল। উঠে যেতে নিলেই আবারও চেপে ধরল আদ্র। বেলা চমকানো, ভরকানো কণ্ঠে বলল, কি করছেন? উঠতে দিন। আরও কিছুক্ষণ থাকো, এখন উঠতে হবে না। কিন্তু আপনি তো এখনো খাননি। সবার বোধহয় এতক্ষণে খাওয়া শেষ। খাবার গরম করতে হবে, গোছাতে হবে, কত কাজ। একরোখা আদ্র একদমই পাত্তা দিল না সে কথায়। বেলা আবারও বিরক্তি করতে চাইলেই সে তার শক্ত ভারী হাত পাগুলো বেলার একটুখানি শরীরের ওপর উঠিয়ে দিল। কেমন দমবন্ধ হয়ে আসলো। ছটপট করলো বেলা। পরক্ষণে আবার শান্ত হয়ে গেল। ধাতস্থ হলো এহেন অপরিচিত কাণ্ডে। আদ্র ততক্ষণে তার গলার মাঝে মুখ গুজে দিব্যি আছে। বেলা ডাকলো। শুনুন, অস্ফুট স্বরে উত্তর দিল আদ্র। হুম। আপনি সবসময় নিজের আশেপাশে গার্ড রাখবেন, সাবধানে থাকবেন, খারাপ লোকদের সঙ্গে একদম মিশবেন না। যেন ছোট্ট একটা বাচ্চাকে নিয়ম শেখাচ্ছে বেলা। আদ্রর হাসি পেল, নিঃশব্দে হাসলো। টের পেল না বেলা। আচ্ছা। টিভিতে আপনার কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আপনি। কথাটা সম্পূর্ণ করতে পারল না সে। আদ্রর ফোন বাজছে। স্ক্রিনে আকিবের নাম জ্বলজ্বল করছে। বেলা বেশি ভাবল না, রিসিভ করে আদ্রর কানে রাখলো। খুব অল্প করে আবছাভাবে আকিবকে কি যেন বলতে শুনল সে, বুঝতে পারল না। অথচ কথাটা শোনা মাত্র আদ্র উঠে বসেছে। বেলা একটু অবাকই হলো, তাকালো আদ্রের মুখশ্রী পানে। গম্ভীর চিত্তে সে তখন ফোনের ওপাশের ব্যক্তিকে বলছিল, পাশের এলাকার মেন্টাল হসপিটালটা চেনো না? নতুন হয়েছে যেটা। ইমার্জেন্সি একটা কেবিন বুক করো, বাকিটা আমি দেখছি। বিছানা ছেড়ে দাঁড়িয়েছে আদ্র। বেলা তখনও অভিনব চোখে তাকিয়েছিল। প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না। আদ্র অস্বাভাবিক শান্ত স্বরে বলল, আলমারি থেকে শার্ট বের করো, আমি ফ্রেশ হয়ে আসছি। কোনটা বের করব? জিজ্ঞেস করলো বেলা। আদ্র এক পলক ঘাড় ঘুরিয়ে তাকালো। তোমার যেটা পছন্দ। আদ্রর বেহিসাব জয়ে অপমান, ক্রোধ আর আক্রোশে ফেটে যাচ্ছে ইখতিয়ার। একদণ্ড শান্ত মিলছে না অন্তরে। দূষিত ইগো জ্বালিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে ভেতরটা। মস্তিষ্ক ফাঁকা। প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে শরীর। আজ 3 দিন হতে চলেছে সে কারাগারে বন্দী। কালকে সকালে তার ব্যক্তিগত উকিল আসার কথা ছিল, আসেনি। আজকেও আসছে না। যোগাযোগের সব মাধ্যমও বন্ধ করে দিয়েছে আদ্র। ধমকা ধমকি, গালিগালাজ কিংবা ক্ষমতার দাপট দেখিয়েও পার পাওয়া যাচ্ছে না। ময়লা গেঞ্জিটা দুহাতে ঝেড়ে মেঝেতে সশব্দে বসল সে, দেওয়ালে হেলান দিয়ে, পা দুটো দুদিকে ছড়িয়ে। কানে কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে গুতালো কিছুক্ষণ। মুখ বাঁকালো, কি যেন ভাবলো মনে মনে। বিড়বিড় করে আদ্রকে বিশ্রীভাবে গালমন্দ করল। পরক্ষণে এই অশ্রাব্য ভাষায় কনস্টেবলের উদ্দেশ্যে খসখসে কণ্ঠে চেঁচিয়ে উঠল, মা, কতগুলো একটু কল করতে দিলে কি তোর যা যাইতে রে শালা, ছাড়া পাইতে দে একবার। তোর শরীরের হাড্ডিগুলো যদি আমি গুঁড়া গুঁড়া না করি। কনস্টেবল আফরাব বিরক্ত হলো খুব। প্রতিদিন এক জ্বালা সহ্য করা যাচ্ছে না। ভেতরটা বিষিয়ে যাচ্ছে। নিজেকে আটকাতে পারল না সে। ইখতিয়ারের দিকে চোখ রাঙিয়ে তাকালো। কড়া কণ্ঠে সাবধান করল, ছাড়া তো তুই এমনিতেও পাবি না, সেই আশা ছেড়ে দে। এইভাবেই পচে মরবি। সামনে দেখ তোর সাথে কি কি হয়, তারপর দেখমু আমি, তারপর দেখবি তুই আমার কি বাল করতে পারিস। ইখতিয়ার দ্বিগুণ রেগে গেল। বয়সের অল্প ছাপ যেন নিমিষেই পড়ে গেল নেত্রপল্লবের একদম কোণ ঘেঁষে। খেকিয়ে উঠল, বেশি জবান চলতাছে না, জিব্বা কাইটটা ফেলবো। চোখ নামায় কথা বল আমার সাথে। চাকর তোরা পায়ের তলনিতে ঘর কইরা থাকস, ওই হিসাবেই নত হইয়ে চলবি। দ্বিতীয়বার যেন এই সাহস আর না দেখি। আশরাফ উত্তর দিল না এবার। রাগে দাঁতে দাঁত চেপে কটপটে দৃষ্টিতে তাকিয়ে রইল। আচ্ছা, চোখে ভয়ঙ্কর ভস্য করে দেওয়ার উদ্যম ইচ্ছে। শুধু ক্ষমতাটাই নেই তার। মাথার উপর ছোট্ট জানালাটির দিকে নজর পড়ল ইখতিয়ারের। অনেক ছোট হওয়ায় ফাঁকফুকর দিয়ে একটু একটু করে আলো আসছে। সেই আলো পরখ করল সে। ভেবে নিল এখন দুপুর নেমে এসেছে ভুয়ের স্থলে। পেটে মোচড় দিল ক্ষুধায়। প্রতিবারের মতো এবারও গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ওই
কয়টা বাজে? খাবার কই আমার? এখন আনস নাই কেন? যা নিয়ে আয়। যাস না কেন? কনস্টেবল আশরাফ এবারও উত্তর দিল না। শক্ত মুখে দাঁড়িয়ে রইল মাত্র, তাকালো না। ইখতিয়ার আবারও চেঁচামেচি শুরু করলে অন্য একজন কনস্টেবল এগিয়ে এলেন সেখানে। বেজায় বিরক্ত হয়ে বললেন, এখনো খানা দেওয়ার সময় হয় নাই, তোমারেও দেওয়া যাইব না, স্যারের নিষেধ আছে। চুপ কইরা বইয়া থাহো, সময় হইলে দেওয়া যাইব। ইখতিয়ারের তেজি উত্তর, আমি এখানে খাবো, আমার জন্য এখানে নিয়ে আয়। বলছি না এখন দেওয়া যাইব না, বেশি উঠলে খানাই বন্ধ কইরা দিমু। আমাকে থ্রেট দিচ্ছিস? এর পরিণাম কি হবে জানোস? প্রবল ধমকের সুরে বলে উঠল ইখতিয়ার। কনস্টেবল ভয় পেল না, মুচকি হাসল, তাচ্ছিল্যের হাসি। নির্ভয় কণ্ঠে বলল, আমার পরিমাণ কি হইব আমার জানা আছে, তোর তোর কি হইব সেইটা জানি। কইমু? একটু পরে বাজবা নাকি মরবা তারও ঠিক নাই। চুপ কইরা বইয়া থাহো, পারলে ক্ষমা চাও আল্লাহর কাছে, পরকালে ক্ষমা পাইলেও পাইতে পারো। ইখতিয়ার মনে মনে খুব ভাবল, সবাই একই কথা বলছে কেন? একটু পর কি হবে তার? আদ্র কোনো নতুন ঘটনা ঘটাতে যাচ্ছে না তো? ঘটাতেও পারে, তার দ্বারা বিশ্বাস নেই। ভেতরটা আরও উদ্গ্রীব হলো ইখতিয়ারের, অস্থির হলো। একবার ভাবল আশরাফকে জিজ্ঞেস করবে, পরপরই অহংকারের প্রচুরতায় টু শব্দটিও করতে পারল না। কণ্ঠনালী থেমে রইল। উকিল এই তো এসে যাবে, তারপরই ছাড়া পাবে সে। এতটুকু বারবার আওড়িয়ে নিজেকে নিজেই শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল ইখতিয়ার। সময় গড়িয়ে দুপুর থেকে বিকাল হলো। ধোয়াধুয়ি ছাড়া নোংরা হাতে ভাত খাওয়া শেষ করে মাত্রই আরাম করে বসেছে ইখতিয়ার। স্বাচ্ছন্দ্যে ঢেকুর তুলছে সেকেন্ড গড়াতে না গড়াতেই একসময় হঠাৎ জেলখানার রডের দরজাটা খুলে ভেতরে কনস্টেবল আশরাফ। ভীষণ অনিচ্ছা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার জামিন হইয়া গেছে, ভেতরে ওসি সাহেব আর আপনার উকিল বৈশা আছে, আসুন। ইখতিয়ার চোখ তুলে তাকালো, ক্রুর হাসল, হাসতে হাসতে উপহাস করে উঠল, আপনি এত সম্মান জামিন পেতে না পেতেই নিজের অবস্থান বুঝে ফেলেছিস তাই না? কিন্তু লাভ নাই, আজ রাতে আর তোর বাসায় ফেরা হচ্ছে না। আশরাফ ভাবান্তরহীন, কোনো রূপ প্রভাব পড়ল না তার মাঝে। অস্পষ্ট হাসল। ওসির কেবিনের বদলে কারাগারের কোনো এক নিচের ঘরে কি নিয়ে গেল। ইখতিয়ার উৎফুল্ল মনে আশপাশ তাকিয়ে দেখছিল। অবিশুদ্ধ মস্তিষ্কে চলছিল আদ্রকে জব্দ করার ফন্দি, নিষ্ঠুর পরিকল্পনা। আচমকা কিছু কনস্টেবল ঘিরে ধরল তাকে, টেনে টুনে চেয়ারে বসিয়ে দিল। কৌশলে চেয়ারের শক্ত কাঠের সঙ্গে হাত পা দড়ি দিয়ে বেঁধে দিল। সহসা প্রচণ্ড ভয়ে রক্তশূন্য হলো ইখতিয়ারের চোখ মুখ। চুপসে গেল সে, তবুও দমল না যেন। সর্বোচ্চ কণ্ঠে চেঁচালো, এই এইভাবে বাঁধছিস কেন আমাকে? খোল, সব খোল এখনই, নাইলে কিন্তু সবাই মাটিতে পুঁতে ফেলবো। ছাড়। ইখতিয়ারের ছটফট আকুলতা সব মিলিয়ে মুহূর্তটাকে প্রচণ্ড উপভোগ করলো আশরাফ। দাঁত বের করে হাসতে লাগলো। আদ্র, ওসি আর আকিব এলো এর একটু পরই। ইখতিয়ার তখনও ছেড়ে দেবার জন্য চেঁচাচ্ছিল। আদ্রকে দেখে থমকালো ক্ষীণ। পরক্ষণেই এর চেয়েও অধিক আক্রোশ নিয়ে বলল, এগুলো সব তোর কাজ না, ভালো করিস নাই তুই, একদম ভালো করিস নাই। এখন আমি তোদের কি করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। তোর পরিবারের এক একটা তোর পাপের মতো যন্ত্রণা দিয়ে মারব, রক্ষিতা বানাবো তোর প্রেমিকারে। বাচ্চা, সময় থাকতে ছাড় আমারে, নইলে কিন্তু। ইখতিয়ারের কথা শেষ হলো না। মুখশ্রী শক্ত করে ভয়াবহ কণ্ঠে আদেশ দিয়ে উঠল আদ্র। মেশিন বের করো। তারা জাগলো সবার মাঝে। রুমের এক কোণ থেকে মাঝারি আকারের মেশিনটা আলগে ইখতিয়ারের কাছাকাছি রাখলো। গেঞ্জি ছিঁড়ে ফেলল। উন্মুক্ত বুক, হাত আর কপালে তার জাতীয় কি যেন লাগিয়ে দিল। ইখতিয়ারের চোখ বড় বড়। ইতিমধ্যে যা বোঝার বুঝে ফেলেছে সে। আতঙ্কে গলা শুকিয়ে কাট। জোর গলায় তেতলে উঠল, তুই কিন্তু ভালো করছিস না আদ্র, ওদের বল আমার কাছ থেকে সরতে বল। কথা শেষ হওয়ার পূর্বেই মাত্রাতিরিক্ত বৈদ্যুতিক শক কপালে, হাতে, বুকে প্রচণ্ডভাবে ঝটকা দিতেই শরীর ঝাঁকিয়ে উঠল তার। মুখ চোখ মুতল, খিচে এলো বাজেভাবে।
4-5 সেকেন্ডে যন্ত্রণায় মুহূর্তটি চলল। পরপরই হাঁপ ছাড়ল ইখতিয়ার। সামান্য ব্যবধানে ঘেমে গেল শরীর। মাথা টনটন করে উঠল অসহনীয় কষ্টে। সহ্য করতে পারছে না, দেহের সঞ্চার করছে, দুর্বল হয়ে আসছে ক্রমশই। আরও একবার বৈদ্যুতিক শক দিতে চাইলে দুর্বল গলায় চিৎকার করে উঠল ইখতিয়ার। আমাকে ছেড়ে দে আদ্র, আমি আমার সব দোষ মেনে নিব, তোকে কিচ্ছু করব না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কণ্ঠ থামল। নতুন উদ্যমে শরীরের শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে যেতেই শক্ত হয়ে খিচে রইল ইখতিয়ার। আদ্রর চোখে মুখে একরাশ আনন্দের দাম্ভিকতা। ঠোঁটে লেগে আছে ভয়ঙ্কর ক্রূর হাসি। জলজল করছে কালো নেত্রজোড়া। রক্তিম হয়ে আছে সাদা অংশ। ইখতিয়ারের শোচনীয়তা দেখে বিদ্রূপ করে উঠল সে। আমার বাবাও একদিন বাঁচার জন্য অনুরোধ করেছিল ইখতিয়ার, তোরা শুনিসনি, মেরে ফেলেছিস, কিন্তু আমি তোকে মারবো না। পার্থক্যটা এখানেই। তৃপ্ত নিঃশ্বাস ফেলে আকিবকে আবার বলল, তোমার ভাবিকে কল করো আকিব, বলো তার নেতা আজ তাড়াতাড়ি ফিরবে। ঝলমলে আকাশ, রোদ্দুরে ভীষণ আদুরে আদুরে ভাব। পাখিরা ডাকছে কিচিরমিচির। ক্ষুধার্ত বেলা আদ্রর অপেক্ষায় ঘুমিয়ে গিয়েছিল প্রায়। গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই তন্দ্রা কাটল। পিটপিট করে তাকালো। ঝাপসা চোখ স্পষ্ট হলো ধীরে ধীরে। প্রেমিক পুরুষের মুখশ্রী ভেসে উঠল একদম সামনে। অধরে ঈষৎ হাসি তার। চোখের তীক্ষ্ণ দৃঢ় চাহনি যেন গাঢ়ভাবে ছুঁয়ে দিচ্ছে। লাজুক রাঙা গালে আলতো হাসল বেলাও। মন চাইল আদ্রর সদ্য ভেজা ঝাঁকড়া চুলগুলো খুব করে ছুঁয়ে দিতে, ধারালো দাড়ির ভাঁজে হাত বুলাতে। নিজেকে সংযত করল সে। ঘুম কণ্ঠে জিজ্ঞেস করল, কখন এসেছেন? আদ্র হাস্যোজ্জ্বল মুখেই উত্তর দিল, আধা ঘন্টা হয়েছে। কিছু খেয়েছেন? আদ্র মাথা নাড়ালো, অর্থাৎ না। তৎক্ষণাৎ উঠে বসল বেলা। এলোমেলো শাড়ির আঁচল সামলালো, হাত উঁচিয়ে চুল খোপা করল। এরপর ব্যস্ত হয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম, একটু বসুন, আমি খাবার আনছি। কিন্তু তার করা হলো না। বাধা দিয়ে হাত টেনে ধরেছে আদ্র। বুকের সঙ্গে প্রগাঢ়ভাবে মিশিয়ে নিয়ে বলল, আমি নিয়ে এসেছি, ওই যে টেবিলে প্লেট রাখা, আসো খাইয়ে দিচ্ছি। বলতে বলতে টি টেবিল থেকে প্লেটটা নিল আদ্র। অনভ্যস্ত হাতে এক লুকমা ভাত বেলার ঠোঁটের কাছে ধরল। বেলা পলক ঝাপটালো বিমূঢ়তা নিয়ে। ভাতটুকু কোনো মতে মুখে নিতেই বিশ্রী তিক্ত স্বাদ টের পেল সে। তবুও নজর বিন্দু মাত্র সরালো না, অবাক নয়নে চেয়েই রইল। আদ্র ভ্রু কুঁচকে ফেলেছে। আরেক লোকমা ভাত এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, এভাবে তাকিয়ে থাকবে না বেলা, তুমি বিরক্ত করছো আমায়। বেলার কি যেন হলো, সে তবুও চেয়েই রইল। লজ্জা ভিড় জমালো না। প্রশ্ন ছুড়ল, আপনি খাচ্ছেন না কেন? তার আগের মতোই উত্তর। খাচ্ছি। খাওয়ানো শেষ। হাত ধুয়ে বেলাকে বুকে নিয়ে শুয়ে পড়ল আদ্র, এক কম্বলের নিচে, একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে। বেলা তখনও আদ্রর পানে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আদ্র দীর্ঘশ্বাস ফেলল। কোমর জড়িয়ে রাখা হাতটা শক্ত করে লৌহ স্বরে বলল, ঘুমাও বেলা, এভাবে তাকিয়ে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। বেলা ঠোঁট কামড়ালো, এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি সরালো, খুব আস্তে করে বলল, আমার ঘুম আসছে না তো। আদ্র ভ্রু কুচকালো। কেন? একটু আগেই তো ঘুমিয়েছি। তবুও ঘুমানোর চেষ্টা করো, আমার ঘুম আসছে। বেলা হাঁসফাঁস করছে, ঘুম আসছে না কিছুতেই। চোখ তুলে বারবার দেখছে সুদর্শন লোকটাকে। আনমনে জিজ্ঞেস করলো, আপনি এত সুন্দর কেন আদ্র? আদ্র চমকালো। বন্ধ চোখ তক্ষুনি মেলল। কিছু বলার পূর্বেই অনুভব করলো বেলার শরীরের তাপমাত্রা আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে উঠছে। উষ্ণতা বাড়ছে। সঙ্গে সঙ্গে তার অল্প খাওয়ার রহস্যটাও পরিষ্কার হয়ে এলো আদ্রর কাছে। ধমকের সুরে সে তৎক্ষণাৎ প্রশ্ন করলো, বেলা, তোমার জ্বর এসেছে, বলনি কেন? বেলার হঠাৎ কেন যেন খুব কান্না পেল, তীব্র কান্না। অভিমান হলো সামনের পুরুষটির উপর। আদ্রর শুকনো শার্ট চোখের লবণাক্ত পানিতে ভিজিয়ে দিতে উঠে পড়ে লাগলো সে। আদ্র হেসে ফেলল, নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে। কপালে অধরের ছোঁয়া স্থির রেখে বলল, আমি আদ্র ইয়ানির কথা দিচ্ছি বেলা, তোমাকে আজীবন সুখের কান্না কাঁদিয়েই যাব। জ্বরের ঘোরে আবল তাবল বলছে বেলা। শরীরের উষ্ণতা দ্বিগুণ বেড়ে তেজস্বী হয়ে উঠেছে। আদ্রর সঙ্গে লেপ্টে আছে খুব গভীরভাবে। গায়ে দুটো কম্বল জড়ানো, এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া। উত্তপ্ত বেলার সংস্পর্শে এসে
ঘাড় গলা কপাল ঘেমে একাকার হয়ে আছে আদ্রর। বাহিরে তখনও বৃষ্টি চলমান। বজ্রপাত হতেই তীব্র আলোয় আকাশ ঝলসে উঠেছে সেকেন্ড কয়েকের জন্য। গুরুম গুরুম আওয়াজে মুখরিত হয়ে আছে আশপাশ। প্রকটভাবে শোনা যাচ্ছে এর তীব্রতা। দৈবাত ক্ষীণ নড়েচড়ে উঠল বেলা। গাল ঘষল বিস্তর শক্ত পুরুষালী বুকে। দুর্বল হাতে শার্ট খামচে ধরল। বিড়বিড় করে কি যেন বলল, বুঝতে পারল না আদ্র। আদুরে ভাবে আগলে ধরল তাকে। চুলের ভাঁজে হাত বুলিয়ে ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে বেলা, খারাপ লাগছে? বেলা, আমার দিকে তাকাও। বেলা তাকালো না, হাসপাস করতে লাগলো। নেত্রপল্লব খিচে বুঝে রাখা, মুখশ্রী রক্তশূন্য হয়ে ভীষণ ফর্সা দেখাচ্ছে। ফ্যাকাশে হয়ে আছে অধর যুগল। কম্পিত কণ্ঠে খুব অস্পষ্টভাবে থেকে থেকে সে কোনো মতে বলল, আমার মাথা ব্যথা করছে আদ্র, আমি সহ্য করতে পারছি না। বক্ষস্থলে যেন হঠাৎই পাথরের আবির্ভাব ঘটল। প্রচণ্ড ভারী হয়ে উঠল নিমিষে। আপনা আপনি ডান হাতের পাতা বেলার ললাটে স্পর্শ করল। আগের চেয়ে গরম লাগছে। ক্ষীণ কম্পায়মান শরীর খুব ভাবে কাঁপিয়ে তুলছে তার ভেতরটা। অশান্ত, অস্থির কাঠ শান্ত। স্বাভাবিক করে আদ্র শুধালো, বেশি খারাপ লাগছে? দেখি আমাকে ছাড়ো, আমি ওষুধ খুঁজে আনছি। বেলা বিন্দুমাত্র সরল না, অবাধ্য হলো। খামচে ধরা হাতটার শক্তি আরও বাড়িয়ে আহাজারি করে উঠল। আপনি যাবেন না? কোথাও যাবেন না? ঔষধ খেতে হবে তো বেলা, ব্যথা বেড়ে যাবে না? বেড়ে যাক, তবুও যাবেন না। প্রেমিকার নাছোড় বান্দা স্বভাবে মুহূর্তেই পরাজিত হলো প্রেমিক পুরুষ। পরাস্ত নয়নে বেলার কাতর মুখশ্রীর পানে চেয়ে রইল খুব করে, অনেকক্ষণ লাগিয়ে। সিক্ত নেত্রজোড়া পরক করল। মায়াবী মুখখানায় আরও একবার আহত হলো খুব বাজেভাবে। ক্ষতবিক্ষত হলো হৃদযন্ত্র। কোমল স্বরে বলল, আচ্ছা যাচ্ছি না, এই তো আছি, কাঁদে না। নিষ্ঠুর অশ্রুকণা কি শুনল তার? একদমই না। প্রিয় মানুষটার আরেকটু আহ্লাদ পেতেই তরতর করে গতিপথ বাড়িয়ে দিল, শার্ট ভিজিয়ে দিল অতি সন্তর্পণে। সময় গড়িয়েছে, বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো। সূর্য আস্ত যাচ্ছে। রবির শেষ কিরণ জানালা গলিয়ে আদ্রর সারা মুখে ছড়িয়ে আছে। একটু আগেও চোখের পাতা তন্দ্রার কারণে মেলাতে পারলেও এখন সে পালিয়েছে। কিছুতেই ধরা দিচ্ছে না। বেলার কান্নার আভাস নেই। তার বুকে গুটিয়ে শুয়ে আছে সে। নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। চুল এলোমেলো হয়ে আছে আবার। আদ্রর চুলগুলো এলোমেলোই রাখলো, ঠিক করলো না। অবিন্যস্ত বেলার খুব গভীরে ডুবল। আঁচলের ভাজে ভাজে দৃষ্টি ঘোরালো। অন্যরকম গলায় ডাকলো, বেলা। ক্ষীণ কণ্ঠস্বরে উত্তর দিল বেলা। জি। ব্যথা কমেছে? বেলা মাথা ঝাঁকালো। তবুও আবার প্রশ্ন করলো আদ্র। সত্যি কমেছে? হ্যাঁ। তবে আমি যদি একটু বেহায়া হই? নিঃসংকোচ আবদারের পিঠে বেলা চমকালো, ভরকালো, বিহব্বল হলো। তৎক্ষণাৎ নজর তুলে তাকালো। বিমূরতায় কি বলবে ভেবে পেল না। পলক ঝাপটালো, লাজুক রাঙা হলো গাল। চোখ দুটো নুইয়ে গেল। নীরবে সম্মতি পেতেই দুর্বোধ্য হাসলো আদ্র। আদ্রে ভাবে কাছে টেনে নিল বেলাকে। সকাল থেকে বেলা রান্নাঘরে কাজ করছে। আদ্রর সামনে আসছে না। গলা উঁচিয়ে কয়েকবার ডাকার পরও মেয়েটার আসার নাম নেই। এতে মারাত্মক বিরক্ত আদ্র। চোখ মুখ ভীষণ কুচকানো, ভ্রু বাঁকানো। ধপ ধপ পায়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসল সে। রান্নাঘরে আর নজরে তাকালো, কিন্তু বেলার দেখা পাওয়া যাচ্ছে না। যেন অদৃশ্য হওয়ার প্রাণপণ প্রতিজ্ঞা করেছে মেয়েটা। আয়াজ বসে বসে আদ্রকে পর্যবেক্ষণ করছিল। আদ্রর দেখা দেখি সেও রান্নাঘরে একবার উকি দিল। জিজ্ঞেস করলো, বেলাকে খুঁজছিস ভাই? আদ্রর গম্ভীর কণ্ঠ। না। ঝগড়া করছিস? না। তাহলে? লজ্জা পাচ্ছে, সামনে আসতে চাইছে না। গম্ভীর কণ্ঠের হাস্যকর অভিযোগ। আয়াজ নিজেকে আটকাতে পারল না, জোরে জোরে হেসে ফেলল। ও করে শব্দ হলো খুব। ঠাট্টা করে বলল, তুই লজ্জা দিয়েছিস কেন? মেয়েটা তো আর তোর মতো নির্লজ্জ না। আদ্র তীক্ষ্ণ নেত্রে তাকালো, দৃঢ়তা নিয়ে প্রশ্ন করল। আমি নির্লজ্জ? আয়াজ জবাব দিল না। আগের মতোই হাসতে লাগলো, তবে এবার নিঃশব্দে। হঠাৎই জোরে জোরে বেলাকে ডেকে উঠল সে। বেলা একটু অবাক হলো। হাতের কাজ রেখে ইতস্তত পায়ে ছুটে আসলো। আদ্র তাকিয়ে তাকিয়ে দেখল শুধু বেলার হন্তদন্ত হয়ে ছুটে আসা। মেয়েটাকে সে অনেকক্ষণ ধরেই ডাকছে। আশা তো দূর, জবাব পর্যন্ত দেয়নি। অথচ আয়াজের এক ডাকেই সামনে হাজির। বাহ! আদ্রর গাম্ভীর্য ভাব বাড়ল। তিক্ত হলো মন, মস্তিষ্ক, বিগ্রানো মেজাজ। তাকে দেখে বেলা চুপসে গেল।
লাজুক লতার মতো জড়সড়ভাবে দাঁড়ালো। আড়ষ্ট কণ্ঠে আয়াজকে বলল। কিছু বলবেন ভাইয়া? আয়াজ দাঁত বের করে হাসল। হ্যাঁ ভাইয়া, তোমাকেই ডাকছিলাম। পলক ঝাপটে বেলা নমনীয় চোখে আদ্রর দিকে তাকালো, অথচ লোকটা অন্যদিকে চেয়ে আছে। খুব কি রেগে আছে তার উপর? গলা নামিয়ে বেলা জিজ্ঞেস করলো। কিছু বলবেন? আলমারি থেকে আমার পিস্তল নিয়ে আসো। জি। বেলার মতো অবাক হলো আয়াজও। চোখের বিস্তরতা বাড়ল। বেলা কথা বাড়ালো না। রাশভারী আদ্র ইয়ানিতকে এক পলক দেখে ধীর পায়ে রুমে চলে গেল। নকশা করা কাঠের আলমারি খুলল। একটু ঘাটাঘাটি করতে কাপড়ের আড়ালে সিলভার রঙের বন্দুকটি পেয়ে গেল। হাতে নিল। কি ভীষণ ভারী সেটা, দেখে বোঝা যায় না। একটুখানি দেখতেই তো। আলমারি বন্ধ করতে নিলেই পেছনে পরিচিত মানুষটার অস্তিত্বে থমকে দিল তাকে। ভরাট কণ্ঠের গাঢ় স্বর শুনতে পেল। বন্দুকের গুলিতে নিজের লজ্জাকে মারতে পারবেন বেলা, তবে পালাতে পারবে না, নয়তো ছেড়ে দিচ্ছি না। এলোমেলো অবিন্যস্ত ঘরের আশেপাশে চোখ বুলাতেই গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল বেলা। সকালে রুম গোছানো হয়নি। সে তো ঘুম থেকে উঠেই পালিয়ে পালিয়ে বেরিয়েছে। লজ্জার অসহনীয় যন্ত্রণায় আদ্রর সামনে আসতে পারেনি। কিন্তু শেষে তো পাষাণ নেতার হাত থেকে রক্ষা মিলল না। ধরা দিতেই হলো। সোফায় পড়ে থাকা সাদা পাঞ্জাবিটা সযত্নে হাতে নিল বেলা। বুকে চেপে ধরল। পাঞ্জাবিতে আর্দ্র আর্দ্র ঘ্রাণ আছে, মোহনীয় স্নিগ্ধ ঘ্রাণ, যেন সে তার একদম কাছেই আছে, খুব কাছে। দেয়ালে টাঙানো গুটি কয়েক ছবিগুলোর মাঝে হঠাৎই একটা অচেনা অপরিচিত ফ্রেম দৃষ্টিগোচর হলো বেলার। তারই ঘুমন্ত মুখশ্রী স্পষ্ট করে তোলা। আদ্রর প্রশস্ত বুকের একাংশ দেখা যাচ্ছে। পাঞ্জাবিটা ভাঁজ করে সোফায় রাখল সে। এগিয়ে গেল, হাত বাড়িয়ে আলতো করে ছুঁলো ফ্রেমটা। কাল রাত্রিবেলাও দেওয়ালের ক্ষীণ জায়গাটায় ছিল সম্পূর্ণ ফাঁকা। তার স্পষ্ট মনে আছে। তবে কোত্থেকে এলো ছবিটা? আদ্র লাগিয়েছে? কখন? সে যখন রুমে ছিল না? ভাবনা শেষ হলো না। তীব্র ছেদে সম্বিত ফিরল। আয়াজের গলা শোনা যাচ্ছে। দরজার ওপাশ থেকে সে ডাকছে। ভাবি, আসতে পারি? চমকিত বেলা দ্রুত হাত সরিয়ে নিল ফ্রেম থেকে। চারিদিকে চোখ বুলালো। কম বেশি লাগছে, অতটাও অগোছালো নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে উত্তর দিল। আসুন ভাইয়া। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আয়াজ। ঠোঁটে কিঞ্চিত পরিমাণ বিস্তর হাসি। সরাসরি সোফায় বসে জিজ্ঞেস করলো। কাজ করছিলাম, ডিস্টার্ব করলাম? না না, এমনিতেই ঘরে গিয়েছিলাম। আপনি কিছু বলবেন ভাইয়া? আয়াজ আড়মোড়া ভাঙল। হামি দিল দু তিনবার। কথা বলতে সময় লাগালো। ঘুমু ঘুমু কণ্ঠে শুধালো। ভাই, এক কাজ দিয়েছিল একটা, আমি করতে ভুলে গিয়েছিলাম। তোমার যেন কোনো কোন কই বই লাগবে আমাকে লিস্ট করে দিও, আমি এনে দিব। বলতে বলতে ঘুমে ঝিমিয়ে উঠল সে। তন্দ্রায় নেত্রজোড়া খুলে রাখা যাচ্ছে না, মাথা ঝিমঝিম করছে। দু হাতে চোখ কষলে বিরক্তি প্রকাশ করলো আয়াজ। অসন্তোষ ভাব ফুটে উঠল। বিকৃত হলো চেহারা। বেলা অবাক নয়নে চেয়ে চেয়ে দেখল তাকে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো। আপনি কি সারা রাত ঘুমোননি? আয়াজের সহজ স্বীকারোক্তি। না, চৌধুরীর সঙ্গে কথা বলেছি, মেয়েটাকে আজকাল সময় দিতে পারছিলাম না তো, তাই কাল রাত সারা রাত ওর অভিযোগ শুনতে শুনতে আর ঘুম হয়নি। আবারও হামি দিয়ে উঠল আয়াজ। নেত্রকোণে ক্ষীণ জলেরা ভিড় জমালো। কথা অসমাপ্ত হয়ে থেমে গেল। বেলা মুচকি হেসে বলল। আপনারা বিয়ে করছেন না কেন ভাইয়া? তবেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আয়াজের মুখশ্রীতে দুঃখী দুঃখী ভাব উঠল। হতাশায় নিমজ্জিত হলো মন। দীর্ঘশ্বাস ফেলে অত্যাধিক অসহায়ত্ব নিয়ে কাতর গলায় বলল। চাইলেই তো বিয়ে করতে পারছি না ভাবি। চৈতির অনার্স শেষ হতে আর 2-3 বছর লাগবে। এর আগে ওর বাবা রাজি হবেন না। এই কয়যুগ ছেঁকা কবি রুদ্র না হয়ে ছাড়া তো উপায় নেই। একটু থেমে আয়াজ আবার বলল। আমি দেখি একটু পর ঢাকা যাব ওর সঙ্গে দেখা করতে, তখন তোমারই বই নিয়ে আসবো। বেলা পলক ঝাপটালো। বিমূঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো। চৈতি আপু ঢাকায় থাকে কেন? হ্যাঁ, তুমি জানতে না? বেলা মাথা নাড়ালো। সে জানতো না। ততক্ষণে আয়াজের ঘুম মাথা চাড়া দিয়ে উঠেছে। আস্তে ধীরে উঠে রুমে চলে গেল সে। অনেকটা ঢুলু ঢুলু নরবরে প্রায়। পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে, তীব্র থেকে তীব্রতর। কানে হরতাল লেগে যাচ্ছে। শব্দ রোধের আন্দোলন করছে প্রতিটা জীবের শ্রবণ যন্ত্র। রেখা রান্না করছিলেন।
বেলা ঠিক তার পাশেই দাঁড়ানো, হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। চুলার আঁচ অল্প কমিয়ে তরকারিতে আলু ঢেলে দিলেন রেখা। কি ভেবে মুচকি হেসে বললেন, জানো বেলা, আদ্রর বাবা আমাকে খুব ভালোবাসতেন, কোথাও যেতে দিতেন না, খুব খেয়াল রাখতেন। আমাদের কখনো বড়সড় ঝগড়া হতো না। যার ওই দোষ থাকুক না কেন, তিনি আগেভাগে ক্ষমা চেয়ে ঝামেলা মিটিয়ে নিতেন। কিন্তু রাজনীতির কারণে আস্তে আস্তে কেমন যেন পাল্টে গেলেন। ব্যস্ত থাকতেন, ব্যবসায় মন দিতে পারতেন না। আমাদের জন্য সময়ও ছিল না তার। কষ্ট করে সবার বিরুদ্ধে গিয়ে এমপি হলেন। সেদিন কি খুশিই না ছিলেন তিনি। চেহারা থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। ওনার ব্যস্ততা বাড়ল, বাহিরের থাকা শুরু করলেন, বাসায় তেমন আসতেন না। সে যে কবে আমাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন আমার মনে নেই। সবসময় চিন্তায় থাকতেন, আমাকে কিছু খুলেও বলতেন না। এরপর তো 1 বছর বাসায় আসলেন না। আমার পরিবার ভাবলো উনি আমার সঙ্গে প্রতারণা করছেন, আর আসবেন না। সে সময়টা যে কি কষ্টের ছিল। সবাইকে ভুল প্রমাণ করে আদ্রর বাবা এলেন একদিন। ওটাকে আসলে আশা বলে না, চিরদিনের জন্য চলে যাওয়া বলে। ময়লার ডাস্টবিনে ওনার ছিন্ন শরীরটা পড়েছিল, পচে গিয়েছিল ওনার প্রতিটা চামড়া। চেহারার মাংসগুলো গলে কেমন যে দেখাচ্ছিল, গন্ধে টিকা যাচ্ছিল না এলাকায়। এ কারণে কেউ লাশ গোসল করাতে চাচ্ছিল না। ছোট্ট আদ্র তখন কি বলেছিল জানো? মা, আমাদের কাউকে লাগবে না, আমি, আয়াজ, আরু আর তুমি মিলে বাবাকে গোসল করাবো। কিভাবে করাতে হয় সেটা তো আমি জানি না, তুমি আমাকে বলে দিও, ঠিক আছে? আমি কান্নায় অজ্ঞান হচ্ছিলাম বারবার। অথচ আমার ছেলেটা কতটা সাহসের সঙ্গে কথাটা বলেছিল, আমার চোখে এখনো ভাসে সেই সময়টা। থামলেন রেখা। নেত্রযুগল অশ্রু সিক্ত হয়ে গেছে। আঁচল দিয়ে পানিটুকু মুছলেন। কৃত্রিম হেসে বললেন, তুমি একটু তরকারিটা দেখো না বেলা, গরম লাগছে। আমি একটু ফ্যানের নিচে গিয়ে বসি। রেখা চলে গেলেন। বেলা সেদিকে ম্লান চোখে চেয়ে রইল শুধু। বুক ভারী হলো খুব। অজানা আতঙ্কে কম্পিত হলো সর্বাঙ্গ। আদ্রকে নিয়ে ভয় হলো, ভীষণ ভয়। আকাশে চাঁদ নেই, মেঘের আড়ালে লুকিয়ে আছে শত্রুতা করে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট হয়ে আছে পিচ ঢালা রাস্তা। 2-3টে কুকুর আধো আধো ভেবে দেখা যাচ্ছে। নিজেদের মাঝে রেশারেশি করে প্রচণ্ড চেঁচাচ্ছে তারা। ঘেউ ঘেউ করছে বিরতিহীন। বাতাসে গাছের পাতা নড়ছে। ঝিঝি পোকার ঝিঝি শব্দ কানে বাজছে। হঠাৎ শক্ত পুরুষালী একজোড়া হাত এসে বেলার কোমর জড়িয়ে ধরল। ঘাড়মাক্ত বুকে ঢেকে গেল পিঠ। চমকিত হয়ে পাশ ফিরবার আগেই কাঁধে থুতনি ঠেকালো সুদর্শন লোকটা। ক্লান্ত মুখ দৃশ্যমান হলো, ঘেমে একাকার কপাল, ফর্সা ত্বকে রক্ত জমে লাল আবরণ। ললাটে লেপ্টে আছে ঝাঁকড়া চুলগুলো। বেলা টের পেল আদ্রর শরীরে শার্ট পাঞ্জাবি কিছুই নেই, উন্মুক্ত বলিষ্ঠ দেহ। লাজুকলতা লজ্জায় সিক্ত হয়ে উঠল মুহূর্তেই। ইতস্তত কণ্ঠে মিনমিন করল, কখন এলেন? এই মাত্র। খেয়েছেন? হ্যাঁ, তুমি খেয়েছো? জি, মা খাইয়ে দিয়েছিলেন। কথার পিঠে আর কিছু বলল না আদ্র। বেলাও কথা বাড়ালো না। আস্তে আস্তে মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এলো, অর্ধচাঁদ। আদ্র দূরত্ব ঘুচালো, প্রগ্রাঢ় হলো স্পর্শ। বেলা হকচকায়, বড় বড় হয় চোখ। কড়া কণ্ঠে বলতে চায়, কি করছেন আদ্র, দূরে সরুন। আদ্র দুর্বোধ্য হাসল, অবাধ্য হলো খুব। প্রতি উত্তরে কিছুই বলল না। বেলা আবারও অনুরোধ করল। সরছেন না কেন? বারান্দায় এলে আপনি এমন করেন কেন? আদ্রর দৃঢ় দৃষ্টি, গাঢ় উত্তর। তুমি লজ্জা পাওয়া বন্ধ করে দাও, আমি আর এমন করব না। বেলা গাল ফুলালো। লোকটা সবসময় কথার জালে ফাঁসিয়ে দেয় তাকে, অসম্ভব শর্ত জুড়ে দেয়। কোমল নরম হাতজোড়া দিয়ে আদ্রর কঠিন হাতটা সরিয়ে দিতে চাইল বেলা, পারছে না। আবারও চেষ্টা করতেই সরব আদ্রর হাতে কামড়ের দাগ দেখতে পেল সে, সুগভীর দাঁতের দাগ। চামড়া ভেদ করে গেছে ক্ষতটি, রক্ত শুকিয়ে লেগে আছে। 8টা দাঁতের ছাপ সুস্পষ্ট। বেলা উৎকণ্ঠা হলো, ক্ষতের পাশ ঘেঁষে সাবধানে হাত বুলালো। ব্যগ্রতা নিয়ে কম্পায়মান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার হাতে এমন কামড়ের দাগ কেন? আদ্র ক্ষতস্থানে তাকালো। মনে পড়ল আজ বিকেলে ইখতিয়ার তার হাত কামড়ে দিয়েছিল। পরে ব্যস্ততায় হাতটা ব্যান্ডেজ করার সুযোগ হয়নি।
তপ্ত নিঃশ্বাস ফেলল সে। কথা পাল্টে প্রশ্ন করল, আজ সারাদিন কি করলে? আয়াস বই এনেছে তোমার? বেলা শুনল কি আদ্রর কথা? শুনল না বোধহয়। ব্যথাতুর নয়নে তাকিয়ে রইল। টলমল করল চোখ। দম বন্ধকর কণ্ঠে বলল, কিভাবে হলো এটা? রক্ত কেমন শুকিয়ে জমে গেছে দেখেছেন? আসুন আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আদ্র থমকে দাঁড়ানো, চোয়াল শক্ত, নেত্র অনিমেষ, পলকহীন অনর। সর্বত্রে গভীরতা খুব ভাবে ফুটে উঠছে। বেলার কন্দ্রনরত মুখশ্রী অদ্ভুত দাম্ভিক শান্তি দিচ্ছে ভেতরটায়। দৃষ্টি নড়বড়ে হলো হঠাৎ। বেসামাল হলো নিষিদ্ধ ইচ্ছে। নিয়ন্ত্রণ হারা বেলা। বেলাকে কাছে টেনে নিল সে। শূন্য মস্তিষ্কে অধরে অধর ছুঁয়ে দিল অধৈর্য ভঙ্গিতে। ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ঙ্কর তার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, তীব্র প্রণয়। বাতাসের গতি তীক্ষ্ণ ক্ষীণ বাড়ানো। নাম না জানা বিশাল বড় গাছটায় মগডালে এক যুগল পাখি বসে আছে। কপত কপতির বেসামাল সিক্ত অনুভূতির বিক্ষিপ্ত স্পর্শ দেখে তারাও যেন লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। লহু লহু কাঁপছে বেলা। চোখের কোণে অশ্রুকণা চিকচিক করছে। বুক ভারী। চরম সুখময় মুহূর্তে জড়সড় হচ্ছে মন। মানুষটার বুক খামচে ধরেছে সে। ধারালো নখ বিধিয়ে দিচ্ছে বাজেভাবে। চোখ বুজে রাখা। স্পর্শের গতি দ্বিগুণ প্রগাঢ় করে আদ্র সরে এলো তার একটুক্ষণ পরেই। বেলার থুতনি চেপে নিজের দিকে ফিরিয়ে নিল লাজুক মুখটা। মুগ্ধ হয়ে দেখল নিমেষহীন। এক মনে অনেকক্ষণ। লজ্জায় আড়ষ্ট বেলা তাকালো না। চোখের পাতা কাঁপিয়ে বন্ধ করেই রাখল। আদ্র হাসল, দুর্বোধ্য হাসি। ওষ্ঠের নিম্নাংশ দাঁত দ্বারা ক্ষত বিক্ষত করে মোলায়েম স্বরে শুধালো, তাকাবে না বেলা? বেলার উত্তর নেই। ঘন শ্বাসকার্যে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মাত্র। আদ্র আরেকটু ঘনিষ্ঠ হলো। আগের মতোই বলল, তাকাচ্ছ না কেন? এদিকে তাকাও, আমার দিকে দেখো তো। ধুলোবালিতে গোসল করা আমাকে কেমন লাগছে? বেলা আর নজরে তাকায়। সরাসরি তাকানোর সাহস নেই। লোকটার মলিন মুখশ্রীও যেন জলজল করে অসীম সৌন্দর্যের জানান দিচ্ছে। চোখে অদৃশ্য তৃষ্ণা। অধরে লেগে আছে দুর্দান্ত ক্লান্তি মাখা হাসি। স্থির দৃষ্টি বেলাতে আটক। পলক এত কম ফেলছে কেন লোকটা? তাকে আজকে প্রথম দেখছে নাকি? নেত্রের খুব গভীরে কাছে পাওয়ার তীব্র বাসনা সুস্পষ্ট হতেই মাথা নোয়ালো বেলা। ছোট্ট নিঃশ্বাস ফেলল। মনে মনে ভীষণ জোরে স্বীকারোক্তি দিল, আপনি বড্ড বেসামাল আদ্র, প্রচণ্ড অসভ্য প্রেমিক। পাষাণ নেতাদের এত বেহা হতে নেই, আপনিও হবেন না। তবে অকপটে সে গলা নামিয়ে ধীরে ধীরে বলল, ফ্রেশ হবেন না? ক্লান্ত লাগছে আপনাকে, হাতে ব্যান্ডেজও করতে দিচ্ছেন না। আদ্র অদ্ভুতভাবে হাসল তখন। কিছু ক্ষত প্রশান্তি দেয় বেলা, জয়ের তৃপ্তি আনে। থাক না, ব্যান্ডেজ করতে ইচ্ছে করছে না। বেলা বুঝল না কিছুই। অবুধ চোখে পিটপিট করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরক্ষণেই কপাল কুঁচকে সন্দিহন গলায় জিজ্ঞেস করল, আপনি কি মারপিট করে এসেছেন? মারপিটে কেউ কামড় দেয় বেলা? কপালের ভাঁজ মিয়ে গেল। নিজের বোকামিতে ক্ষীণ থতমত খেলো বেলা। মিনমিনে কণ্ঠে জানতে চাইল, তাহলে কিভাবে কথা শেষ হলো না। তাকে থামিয়ে দিয়ে আচমকা নিঃশ্বাস ভরা করা কণ্ঠে বলে উঠল আদ্র, আমার দুদিনের জন্য ঢাকা যেতে হবে বেলা। যেন একটু একটু করে বিরাট বজ্রপাত ঘটল। আলোর ঝলকানিতে রুষ্ট হলো সব। তক্ষুনি মাথা উঁচিয়ে তাকালো সে। মুখ তুলল কাতর ভাবে। কি ভীষণ করুণ স্বরে প্রশ্ন ছুড়ল, সত্যি চলে যাবেন? আদ্রর অভ্যন্তরে পাথরেরা ঘর বেঁধেছে। নাক মুখকে যেন শক্ত করে চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে দিচ্ছে না। দম বন্ধকর বিশ্রী অনুভূতি। তাড়াতাড়ি চলে আসবো তো। তোমার প্রিয় ফুল নিয়ে আসবো, ওই যে রাস্তার মোড় থেকে, যেটা সবসময় কিনতে তুমি। আশ্বস্ত করার অল্প স্বল্প প্রচেষ্টা। বেলার ভেতরটা গলল না তবুও। শুনল না কিছুই। ম্লান কণ্ঠে জিজ্ঞেস করল, কখন যাবেন? পরশু। বুক ছিঁড়ে নিঃশ্বাস বেরিয়ে এলো। পীড়াদায়ক নিঃশ্বাস। মনের অবনতি ঘটল আরো। প্রশস্ত বক্ষের মধ্যিখানে আনমনে মাথা রেখে নিজের খারাপ লাগা প্রকাশ করল অত্যন্ত সুকৌশলে। আদ্র বুঝে নিল সেকেন্ডে। আগলে ধরল নিবিড়তা নিয়ে, নিভৃতে। প্রেয়সীর জলে টলমল মুখশ্রী পানে অনর্চে থেকে অভিযোগ জানালো, চোখটাকে বারবার সমুদ্র করে ফেলো কেন বেলা? আমি যে প্রতিবার ডুবে যাই।
সোফায় অবিন্যস্তভাবে হাত পা ছড়িয়ে শুয়ে আছে আয়াজ। কপালে হাত রেখে চোখ বন্ধ করে রেখেছে। ফোনে সর্বোচ্চ লাউডে বাজছে। আমার সবটুকুন বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে যে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি এতটুকু পাইনি ঠাঁই। টেবিলে ছড়িয়ে থাকা আধো খাওয়া কোকা কোলার বোতল চিপস নিতে নিতে রেখা খুব বিরক্তি নিয়ে তাকালো আয়াজের পানে। রসপূর্ণ চাহনিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, জোরে সোরে ধমক লাগালেন। সমস্যা কি আয়াস? সাত সকালে কি শুরু করেছিস? তোরা কি আমাকে একটু শান্তি দিবি না? ড্রয়িং রুমে এটা কেমন হাল? এখন যদি কোনো মেহমান এসে এমন অবস্থা দেখে কি ভাববে বলতো? আয়াজ আগের মতোই ভাবলেশীন, হতাশায় মুখ একটুখানি হয়ে আছে। তপ্ত নিঃশ্বাস ফেলে অনেকটা রয়েস হয়ে ভনিতার রেশ ধরে বলল, তোমার ছেলে ছাকা খেয়ে বেকা হয়ে গেছে মা। ভাবছি সন্ন্যাসী সেজে প্রণে ব্যর্থ বিরহর গান লিখব, তুমি হবে সাইড নায়িকা। রেখা তৎক্ষণাৎ দৃষ্টি প্রখর করলেন। একরাশ রাগের ফুলকি নিয়ে নিমিষেই ভস্ম করে দেওয়ায় অত্যাধিক ক্ষমতার সঙ্গে দ্বিগুণ জোরে চেঁচালেন। বেয়াদব, ঘর থেকে বের হবি এক্ষুনি। তার আগে ময়লা সব পরিষ্কার করবি। ফাজিল, এসব কি ধরনের কথা? তোর মা লাগে সেটা ভুলে গেছিস? আয়াজের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষিত হলো না। গান শুনতে শুনতে ঝিমিয়ে উঠল সে। উত্তরে কিছুই বলল না। রেখা কটমটে চোখে চেয়ে থাকতে থাকতে চলে গেলেন রান্নাঘরে। তার ছেলে দুটো বকে গেছে সব। কিসব বাজে বাজে কথাবার্তা। গায়ে পরিপাটি কালো রঙা পাঞ্জাবি জড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আদ্র। তার একটু পেছনেই গুটিসুটি ভীষণ ধীর পায়ে এগিয়ে আসছিল বেলা। মুখশ্রী ভরে আছে অত্যাধিক লাজের গাঢ় আবরণে। সোফায় আয়াজের মুখোমুখি বসলো আদ্র। গানের চরণ কানে বাজতেই ভুরু কুঁচকে গেল তার। প্রশ্ন করল, এসব কি গান? চৈতির সঙ্গে তেরা বেঁকা কিছু হয়েছে নাকি? দেবদাস সেজেছিস কেন? আয়াজ কপাল থেকে হাত নামালো, এক পলক তাকালো মাত্র, আফসোস নিয়ে বলল, ছ্যাঁকা খাওয়াছি ভাই। আদ্রর অবাক কণ্ঠ। মানে? আদ্রর কপালের বলিরেখা তখন আকাশ ছোঁয়া। চোখ মুখ কুঁচকে বলল, বিয়ের মাস পেরোবে, এতদিনে তোর কাপাকাপির কথা মনে হলো? মনে তো আগেই হয়েছে, কালকে আর একটু গভীরভাবে ভাবলাম। তুই যে ভাবের সাথে আমার চোখের সামনে দিনরাত প্রেম করিস, কেন করিস? আমি যে বিয়ে পাগল জানিস না? আমার যে তোর মতো বিয়ে করে বাচ্চার প্ল্যানিং করতে ইচ্ছে করে, বুঝিস না? তুই কি পাগল? আমি এখনই এসবের প্ল্যান করব কেন? কণ্ঠস্বরে আশ্চর্যের ধারা চুয়ে চুয়ে পড়ল যেন। আয়াজ বেজায় বিরক্ত হয়ে মুখটা বিকৃত করে বলল, এখনও করিসনি? কেন করিসনি? এত অলস কেন তুই? ও গো, শুনছ? ডাকটাও তো শুনতে পারি। চাচু, ডাকটা তো অন্তত শোনাবি। বেলা আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। চোখ বড় বড় করে দুই ভাইকে দেখলো একবার, দ্রুততর পায়ে রান্নাঘরে চলে গেল। আড়ষ্ট ভঙ্গিতে কাজ করতে করতে আবারও আয়াজের কথাগুলো কানে বাজতেই হড়বড়িয়ে গেল সে। লজ্জায় লজ্জায় রাঙা হলো ফর্সাকাল। রেখা পাশ থেকে ডাকছেন, অথচ অস্বস্তিতে জবাবও দিতে পারছে না বেলা। তার যে এত কোথা থেকে আসে? কাঠফাটা রোদ, খাখা করছে আশপাশ, ধুধু মাঠ, সূর্যের সরাসরি বেগুনি রাঙা ক্ষতিকর কিরণ। আদ্রর যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। মুখে নিস্তব্ধতা নিয়ে তার ব্যাগ গোছাচ্ছে বেলা। তিনটা ভিন্ন ভিন্ন রঙের ফাইল ব্যাগের একপাশে গুজে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আর কিছু ঢুকাবেন ব্যাগে? হ্যাঁ। আলমারির কাছটায় পা বাড়ালো বেলা। দুপাশের দরজা লাগিয়ে জানতে চাইল, কি ঢুকাবেন? তোমাকে। জড়তাহীন নিঃসংকোচ আবদার। বেলা হক চকিয়ে তাকায়। একান্ত গাঢ় কণ্ঠের ভাজে সিক্ত হয়। আদ্র খুব কাছাকাছি চলে এসেছে এতক্ষণে। আলতো করে বেলার কোমর জড়িয়ে বুকে চেপে ধরেছে। কপালে অধরের সূক্ষ্ম স্পর্শ দিয়ে মুচকি হেসে বলে, কাল সকাল সকাল চলে যাব বেলা। তুমি এখন থেকে কান্নার প্র্যাকটিসটা করে নাও। সকালে যদি আমি দেখার সময় না পাই। কথার পিঠে ভীষণ হতভম্ব হলো বেলা। চমকে পলক ঝাপটালো। খুব দৃঢ় অভিমান আষ্টে পৃষ্ঠে ধরল। এতক্ষণ বহু কষ্টে আটকে রাখা অশ্রুগুলো বাঁধন হারা হলো। বুকে শক্তিহীন ধাক্কা দিয়ে সরে আসতে চাইল সে। আদ্র দিল না। শার্টের একাংশ নিমিষেই ভিজিয়ে বেলা ভাঙা কণ্ঠে বিড়বিড় করল, আপনি এত খারাপ কেন? ভীষণ বাজে। প্রতি উত্তরে আদ্র শব্দ করে হেসে দিল এবার।
প্রাণ খুলে বেশ ক্ষণ নিয়ে নিকষ কৃষ্ণ চুলের উপর অধর ছুঁয়ে উত্তর দিল, আমি তো তোমার কান্না দেখার জন্যই বিয়ে করেছিলাম, বেলা ভুলে গেছো? বেলা শুনল, অভিমানে ভার হয়ে জবাব দিল না। আদ্রর বুকের সঙ্গে লেপ্টে ফুপালো কিছুক্ষণ, বুকের শার্ট আঁকড়ে ধরল, নিদারুণ অসহ্য কণ্ঠে থেকে থেকে বলল, আপনি কেন চলে যাবেন? আমি কিভাবে থাকবো? বেদনায় ডুবে যাওয়া মুহূর্ত। রুমের এসি বন্ধ, ভনভন শব্দে বৈদ্যুতিক পাখা চলছে অবিরাম। অনিলের ঝাপটায় চুল এলোমেলো হচ্ছে, শুকনা গলায় ঢোক গিলল আদ্র, হাত বাড়িয়ে বেলার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিল। বেলা ঘুমিয়ে গেছে, গালে কান্নার অবশিষ্ট জল দাগ হয়ে এঁটে আছে। আদ্রর বেন্ধাঙ্গুল দিয়ে মোছার চেষ্টা করলো, গেল না। ব্যর্থ নিঃশ্বাস ফেলে বেলাকে কোলে তুলে নিল, সোফা ছেড়ে বিছানায় শুয়ে দিল খুব সাবধানে, ভীষণ যতনে। নিজে শুয়ে পড়ল তার ঠিক পাশে, তাকিয়ে রইল নিশ্চুপভাবে। মেয়েটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তেতো তেতো লাগছে সব। তিক্ত অনুভূতিতে বক্ষস্থল চিনচিন করছে। সময়টা এত দ্রুত এগোচ্ছে, কেন এগোচ্ছে? একটু ধীরভাবে চলা যায় না? জাতীয় সংসদ ভবন, আদ্রর বাবার চির স্বপ্নের জায়গা, বাবার সময়কার বসার স্থানটা। আদ্র ফোনে দেখেছিল একবার, এখানে দাঁড়িয়েই তো নিজের বক্তব্য দিতেন তিনি। আজ আদ্র বসেছে সেখানে, স্পর্শ করছে, যেন যেন বাবাকে ধরেছে। বুক কাঁপল, কেমন করে যেন নিঃশ্বাস ফেলল সে। সময়টা ছিল বর্ণনাতীত। মাননীয় স্পিকার বসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো কিছু বলার জন্য। আদ্র নিজেকে সামলালো, বাবার মতোই মুখটা কঠিন করে একের পর এক হৃদয় কাঁপানো বক্তব্যের প্রস্তুতি নিল নিপুণতার সঙ্গে। সংসদ ভবন থেকে বেরিয়ে আদ্র সোজা গাড়িতে গিয়ে বসল। মুজিব কোট খুলে পাঞ্জাবির প্রথম কয়েকটা বোতাম খুলে দিল, সিটে হেলান দিয়ে চোখ বুঝল, ক্লান্ত কণ্ঠস্বরে বলল, গাড়ি সোজা কুমিল্লায় নাও আকিব, এখানে আর একটা দিনও থাকা সম্ভব না। আকিব গাড়ি চালু করল না, চুপসানো ভঙ্গিতে বসে আছে ড্রাইভিং সিটে। এসির মাঝেও প্রচণ্ড ঘামছে শরীর, কাঁপছে। আদ্রর কপাল কুঁচকালো, বিরক্ত কণ্ঠে আবার বলল, কি সমস্যা আকিব, গাড়ি ছাড়ছো না কেন? ওপাশ থেকে কোনোরূপ উত্তর নেই। আদ্রর নেত্রজোড়া উন্মুক্ত করল। আকিবকে জড়সড় হয়ে বসে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আকিব, কাঁপছো কেন? ভাবি আমি একটু কথা বলতেই মিনিট খানেক লাগিয়ে দিয়েছে আকিব। আদ্রর বিরক্তির মাত্রা বাড়ল, গম্ভীর গলায় বলল, ঠিকভাবে কথা বলো আকিব। আসলে ভাবির ফোন থেকে কল এসেছিল, উনি ওনার। আদ্র ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, শান্ত চোখে তাকালো। এভাবে কথা বলছো কেন আকিব, ভালোভাবে একেবারে কথা বলো। ভাবির মুখে কে যেন অ্যাসিড ছুঁড়ে মারছে, অবস্থা ভালো না। একদমে চোখ মুখ খিচে বলে উঠল আকিব। আদ্র স্তব্ধ হলো, থমকালো দৃষ্টির চঞ্চলতা। বুকে ছুরির আঘাত স্পষ্ট অনুভূত হলো কি দারুণভাবে। আদ্র বিশ্বাস করে নিল, বেলাকে নিয়ে অন্তত মিথ্যা বলবে না আকিব, এমন মজা তো নয়ই। কণ্ঠ নড়বড়ে হওয়ার আগেই অস্বাভাবিক শীতল গলায় বলল, কে করেছে কাজটা? আকিব ভীতু আখি জোড়া মেলে ধরল। জানি না ভাই, আয়াজ ভাই একটু আগে কল করেছিলেন, তিনি নাকি তখন ভাবিকে নিতে এসেছিলেন ভার্সিটিতে। রাস্তায় আসার সময় বাইকে করে দুজন ছেলে অ্যাসিড ছুঁড়ে মারে, ভাবির চেহারার এক পাশ ঝলসে গেছে, আয়াজ ভাইয়ের হাতেও। কথা শেষ হলো না, আদ্র আবারও বলল, কখন হয়েছে এসব, আমাকে জানানো হয়নি কেন? আপনি সংসদে ছিলেন, আপনাকে বিরক্ত করতে চাইনি। সঙ্গে সঙ্গে প্রলঙ্কারী হুঙ্কার ছাড়ল আদ্র, বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি বিরক্ত হব? এত বিশ্রী ভাবনা কেন তোমার? গাড়ি চালাও, এক্ষুনি বসে থাকতে রেখেছি তোমাকে। গাড়ি চলতে শুরু করলো পর মুহূর্তেই। কেবিনে জানালা আছে, অথচ বন্ধ করে রেখেছে কেউ। কৃত্রিম বৈদ্যুতিক বাতি সারাক্ষণ জ্বলে থাকে, মাথার উপর ফ্যান চলছে ঠিকই, কিন্তু নিজের শীতল স্পর্শে কারো হৃদয় ছুঁতে পারছে না, দোলা দিয়ে উঠছে না মন, বিষাক্ত হয়ে আছে। হাসপাতালে পৌঁছতে বেশি সময় নিল না আদ্র। কেবিনের সামনে সারি করে দাঁড়িয়ে আছেন সবাই। আয়াজকে এক কোণে দেখা যাচ্ছে, বাহুর অংশ ব্যান্ডেজ করা, তাকে জড়িয়ে ধরে অবিশ্রান্ত কাঁদছেন রেখা। আদ্রকে দেখতে পেয়ে ছুটে এলেন, আচমকা চর মেরে দিলেন ডান গালে। আদ্র হতবাক, বিমুখ,
চোয়াল শক্ত। রেখা কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠলেন। তোকে বলেছিলাম না মেয়েটাকে ছেড়ে দিতে? কেন নষ্ট করলি মেয়েটার জীবন? কি ক্ষতি করেছিল ও তোর? খুশি লাগছে না এখন? যা চেয়েছিস তা তো পেয়েই গেছিস। এখন আবার কেন এসেছিস এখানে? চলে যা। বেলার সঙ্গে দেখা করতে দিব না আমি। জবাবহীন আদ্র কঠিন রুষ্ট নেত্রে চেয়ে আছে মাত্র। শাহেদ সাহেব ধীর পায়ে এগিয়ে এলেন, কাতর স্বরে আর্তনাদ করে উঠলেন। আমার মেয়েটার সাথে এসব কি হয়ে গেল বাবা? তুমি তো বলেছিলে ওর কোনো ক্ষতি হবে না। তাহলে এভাবে কথা ভেঙে দিলে কেন? নাকি আমারই ভুল ছিল? কণ্ঠের রেশ বাড়ছে, কান্নার অশেষ শব্দ বিরক্ত করছে অন্যান্যদের। একজন নার্স সরঞ্জাম হাতে এদিক দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার আগে একবার বিরক্ত কণ্ঠে বললেন। বুঝতে পেরেছি, আর আওয়াজও হবে না। তারপর আবার আদ্রর দিকে চেয়ে বলল, ভাবির এখনও জ্ঞান ফিরেনি ভাইয়া। অপারেশন হয়েছে মাত্র, তুই কি দেখা করতে যাবি? আদ্র নিশ্চুপ। এক এক করে সবার দিকে তাকালো। সবার চোখে তার জন্য রাগ, অসন্তুষ্টি ভাব। ক্ষীণ দূরে প্রভা বেগমকে দেখা যাচ্ছে। দরজার গোল কাজটার দিকে দৃষ্টি রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন তিনি। আঁচল দিয়ে মুখ ঢেকে রেখেছেন। ছোট্ট বিহান মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আদ্র আর পা দুটো সামনে আগাতে চাইল না। বেলাকে ওভাবে দেখার সাহস নিমেষেই হারিয়ে ফেলল। সে দুর্বল হয়ে পড়বে না হয়। থমথমে গলায় আকিবকে বলল। গাড়ি বের করো আকিব। আয়াজ বিস্মিত হলো। ভাই, বেড়ার কাছে যাবি না? আদ্র গটগট পায়ে চলে যেতে লাগলো। পিছু ফিরে তাকালো না। চোখটা জ্বলছে, লাল হয়ে গেছে শিরাগুলো। অসহায় লাগছে, বিশ্রী রকমের অসহায়। জ্ঞান ফিরে আদ্রকে সর্বত্র খুঁজেছিল বেলা, অথচ সেটা যেন একটু বাবুন হয়ে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও কাঁদতে পারে না বেলা। সারাক্ষণ মৃত্যুর যন্ত্রণা হয় গালের চামড়ায়। ছটফট করে সে। দিন বেরিয়ে যায়, কত আদ্র আসে না। ব্যান্ডেজ খোলার পরও তাকে কেউ আয়না দেখতে দেয় না। বাম চোখ ঝাপসা ঝাপসা লাগে, চোখসহ একপাশ জ্বলে গেছে। তো বেলা বোঝে সে আর আগের মতো সুন্দর নেই। তাকে দেখে যে কেউ ভয় পাবে। তার যখন জ্ঞান ছিল না, আদ্র কি দেখতে এসেছিল তাকে? ভয় পেয়ে কি একেবারে ছেড়ে চলে গেছে? বেলার কান্না পায়, কাঁদতে পারে না আগাম যন্ত্রণার কথা ভেবে। কান্না আটকে রাখাও যে কি কষ্টের। আদ্রর তো এই কান্নাই বেশি পছন্দের ছিল, অথচ সে কাঁদতে পারবে না। মাঠ জুড়ে হইচই ভাব। আদ্র ইয়ানিত মঞ্চে উঠেছে, রমরমে ভাব সর্বত্রে। সেই গম্ভীর কণ্ঠের আওয়াজটা হঠাৎ বেজে উঠল কানে। আমি আদ্র ইয়ানিত, কুমিল্লা জেলার সদ্য হওয়া এমপি। হইচই উঠল দ্বিগুণ। প্লাস্টিকের চেয়ারে ছেড়ে সবাই উঠে দাঁড়ালো। আদ্র প্রখর দৃষ্টি ঘুরিয়ে দেখল সবাইকে। শরীরে কাটা দেওয়ার মতো অসাধারণ কণ্ঠে আবারও বলতে শুরু করলো। আমি আদ্র ইয়ানিত, আমার জন্মস্থান প্রিয় জেলা কুমিল্লার সদ্য এমপি। আমার বাবাও কিন্তু একজন এমপি ছিলেন। নাম শুনেছেন কখনো? আব্দুর ইয়ানিদ। আমার রাজনীতিতে আসার মূল কারণ কেন বলুন তো? বাবা রাজনীতি করে বলে ছেলের শরীরেও রাজনীতির রক্ত বইছে। ব্যাপারটা অনেকটা তেমন মনে হচ্ছে না? কিন্তু রাজনীতির প্রতি আমার একটু আগ্রহ নেই। আমি শুধুমাত্র আমার বাবার জন্যে আজ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমার বয়স খুব কম ছিল, নবম শ্রেণীতে পড়তাম। বাবা রাজনীতির জন্য আমাদের ঠিকভাবে সময় দিতেন না। বাসাতেও আসতেন না, মাঝে মাঝে বাসায়ও আসতেন না মাঝে মাঝে। তার প্রাণ ছিল এই পেশা। সময় দিতে না পারার ব্যর্থতাকে আমি আমার বাবার সাফল্য মনে করতাম। খুব ভালোবাসতাম বাবাকে, তিনিও বাসতেন। সময় পেলে রাজনীতির খুঁটিনাটি জানাতেন। অথচ এই রাজনীতি তাকে কি দিল? বিশ্বাসঘাতকতা। অনৈতিক কাজ করতে রাজি না হওয়ায় মেরে ফেলল। আমি তাদের নিচু দেখাতেই রাজনীতিতে এসেছিলাম, দেখিয়েছি। শান্তি পাইনি। আপনারা হয়তো জানেন না, আমার বিয়ে হয়েছে আরও 1 মাস আগে। বেলা আহসান মেয়েটার নাম। ওকে আমি খুব ভালোবাসি। জানোয়ারগুলো আমার স্ত্রীকেও ছাড়েনি, অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে ওর সুন্দর মুখটা। সাহসের অভাবে আমি ওর সামনে যাইনি। আমার কারণে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে ও। আমি কিভাবে দেখব? আমার মা কিন্তু ওর সাথে আমার বিয়ে দিতে চায়নি। মা তো
বুঝে গিয়েছিলেন এমন কিছুই ঘটবে। আমি এমপি আদ্র বলছি। যারা আমাকে ভালোবাসে, ভোট দিয়েছেন, তাদের আমি নিরাশ করব না। এমপি হওয়ার আগে এবং পরে আপনাদের সবাইকে যা যা করে দেওয়ার কথা দিয়েছিলাম তা সম্পূর্ণ করেই ছাড়ব। পরিশেষে প্রিয় জনগণ এবং দেশকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমি কিছুদিনের মাঝেই আমরা পদত্যাগ করব। রাজনীতি আমার জন্য না, মরীচিকার পেছনে ছুটতে চাই না আমি। আদ্র থামে। মাঠে হই হই ভাব নেই, সবাই অস্বাভাবিক চুপচাপ। আদ্র একবার তাকিয়ে মঞ্চ হতে নেমে পড়ল। তৎক্ষণাৎ কি যেন হলো, করতালের আওয়াজ যেন পুরো জেলা কাঁপিয়ে তুলল ভীষণভাবে, অকৃত্রিমতা নিয়ে। গাড়ি চলছে, আকিব হাঁসফাঁস করছে। জানালার কাজগুলো লাগিয়ে দিতে বাটন চাপ দিল সে। মৃদু গলায় জিজ্ঞেস করলো, ভাবির ওখানটায় নিয়ে যাব ভাই? আদ্রর ছোট্ট উত্তর। হুম। আকিব আবার বলল, একটা কথা ছিল ভাই। আদ্র এবার কিছু বলে না, ফোনের স্ক্রিনে তাকিয়ে রয়। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে জড়তা নিয়ে বলে সে, ইখতিয়ারের দেওয়া টাকাগুলো সব ড্রাগ আসক্তদের চিকিৎসার জন্য ওদের পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও কিছু টাকা রয়ে গেছে। ওগুলো কি করব ভাই? তোমার না বউয়ের ডেলিভারি কয়েকদিন পর, টাকা আছে সাথে? গম্ভীর কণ্ঠে জানতে চাইল আদ্র। আকিব অপ্রস্তুত হলো, থতমত খেয়ে মাথা চুলকালো। আমতা আমতা স্বরে বলল, আছে কিছু জমানো, হয়ে যাবে ভাই। কত টাকা জমিয়েছ? 8,000। অনেক জমিয়েছ। যে টাকা রয়ে গেছে ওগুলো প্রয়োজনে খরচ করবে, বাড়তি কথা শুনতে চাই না। টিভি চলছে অনর্গল। ইখতিয়ারের পাগল হওয়ার সংবাদ বেশ জমজমাট করে দেখানো হচ্ছে খবরে। ভারসাম্যহীন হয়ে রাস্তায় নাকি পড়ে থাকে এখন। তার দলের প্রায় লোক আদালতে সাক্ষ্য দিয়েছে ইখতিয়ারের বিরুদ্ধে। ধরা পড়েছে অনেকেই, যারা বেলাকে অ্যাসিড মেরেছে তারাও। অ্যাসিড ছোড়ার সময় ছেলেগুলোকে একদম সামনে থেকে দেখেছিল বেলা। টিভিতেও সেই বিভীষিকাময় বীভৎস চেহারা দেখাচ্ছে। হঠাৎ টিভির পর্দায় আদর মুখশ্রী ভেসে উঠল। কতদিন পর মানুষটাকে দেখল সে। কয়দিনের চেহারা ম্লান হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। বেলা চশমা খুলে ফেলল, টিভি বন্ধ করে দিল তৎক্ষণাৎ। লোকটাকে সে দেখবে না, এমন স্বার্থপর লোককে ভালোবাসে না সে। দূরে চলে যাক, আর কখনো যেন সামনে না আসুক, কখনো না। তার ইচ্ছে পূরণ হলো না মোটেও। খট করে কেবিনের দরজা খুলে গেল। সুঠাম দেহের কে যেন এগিয়ে এলো। বেলা ঝাপসা দেখছে। আবারও হাতড়াতে হাতড়াতে চশমা খুঁজল সে, পড়ল। স্বার্থপর আদ্রকে দেখে মুখ ফিরিয়ে নিল। মন মস্তিষ্কের বেহায়া কথায় কান দিল না। আদ্র আস্তে করে বসলো তার পাশে। ঝলসানো মুখটা চোখে জল জড়ো করে দিল। ভার ভার লাগলো নিজেকে। সে কি কখনো এতটা অসহায় বোধ করেছিল? বাবার মৃত্যুর সময়ও তো কি কঠিনভাবে সামলে নিয়েছিল নিজেকে। তবে আজ পারছে না কেন? আদ্র সময় নিল, গভীর নিঃশ্বাস নিয়ে ডাকল, বেলা, দেখো আমি এসেছি, তাকাবে না? বেলা তাকালো না, শক্ত গলায় আওড়ালো, কেন এসেছেন? কারোর দয়া চাই না আমার, চলে যান। আমি তোমার উপর দয়া করছি না বেলা, তুমি আমার উপর একটু দয়া করো, এদিকে তাকাও। বেলা শুনল না। ক্রমশই নিঃশ্বাস ঘন হচ্ছে তার, কষ্ট হচ্ছে। ভাঙা গলায় সে জোর দিয়ে চেঁচাতে চাইল, আমি আপনার মুখও দেখতে চাই না, চলে যান এখান থেকে। এতদিন পর কেন দরদ দেখাতে এসেছেন? নিশ্চয়ই মুক্তি চাওয়ার জন্য। ঠিক আছে, দিয়ে দিলাম মুক্তি। পরিবেশে গুমট ভাব, নিশ্চল সব। আদ্র নিষ্প্রভ চোখে নির্দয় বেলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ করেই জড়িয়ে ধরল গাঢ়ভাবে। বেলা ছাড়া পাওয়ার জন্য ছোড়াছুড়ি করল, চেঁচালো। আদ্র শক্ত হয়েই রইল। যা কিছুই হোক, বেলাকে ছাড়বে না সে, একদমই না। দুর্বল বেলা একটু পর শান্ত হয়ে গেল। প্রাণহীন গলায় অনুরোধ করল, কেন এমন করছেন আদ্র? চলে যান। আমি নষ্ট হয়ে গেছি। আমি আর আগের মতন সুন্দর নেই। সবাই ভয়ে দূরে দূরে চলে যায়। আয়না দেখাই না, কাঁদতেও পারি না, যন্ত্রণায় কান্না আসতে চায় না। আমি আমি আর আগের মতন নেই আদ্র। সবার অপ্রিয় হয়ে গেছি, কেউ আর ভালোবাসে না। বেলার মাথায় হাত বুলালো আদ্র। শব্দ জোট খুলে কণ্ঠকে মোলায়েম করে বলল, হুশ, শান্ত হও। কে বলেছে তুমি অপ্রিয় হয়ে গেছো? তুমি তো সবসময়ের জন্যই আমার প্রিয় বেলা। সিক্ত গলায় প্রতিবাদ করল বেলা।
মিথ্যে বলছেন আপনি। আপনিও আমাকে আর ভালোবাসেন না। নয়তো আমার মুখ ঝলসে যাওয়ার পরে আপনি আর আসেননি কেন? আদ্র তপ্ত নিঃশ্বাস ফেলে উত্তর দিল, কে বলেছে বেলা? আমি তো রোজই আসতাম, তুমি ঘুমিয়ে থাকতে। বেলার ভালো গাল বেয়ে জল গড়ালো। ঝলসানো চোখটা সময় নিল খুব। বাজে শিরশিরে অনুভূতি নিয়ে নেত্র তরতর করে কাঁপিয়ে একটুখানি জল বের হলো। সেই পানির দিকে চেয়ে রইল আদ্র। হুট করে ঝুঁকানো মাথা, ঝলসে লাল হওয়া ভয়ঙ্কর চামড়ায় অধর ছোঁয়ালো দৃঢ়ভাবে। ফিসফিস করে বলল, আমি তোমার চেহারাকে ভালোবাসিনি বেলা। কান্নার তেজ বাড়ালো। করুণ কণ্ঠে হাউমাউ করে কেঁদে উঠল বেলা। আদ্রর থুতনির উপর কপাল ঠেকালো। আদ্র মুচকি হাসল। মলিন স্বর শোনা গেল, কাঁদে না বেলা, তোমার না কষ্ট হয়? বেলা শুনে না। চরম অবাধ্য হয়ে বেহায়া হয়। নিজ ইচ্ছাতে অধরে অধর মিলিয়ে দেয়। সময় গড়ায়, গড়াতেই থাকে। খেয়াল থাকে না কারোরই। এর চেয়ে সুখময় অনুভূতি কি আর আছে? প্রশান্তি কি আর আছে? আদ্রর তো জানা নেই।